শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। দিল্লি ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে কলকাতা হাইকোর্টের বামপন্থী আইনজীবীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা প্রদর্শন করছেন কলকাতা হাইকোর্ট চত্বরে। তাদের অভিযোগ যে স্বাধীন ভারতে এত বর্বরতা এর আগে আমরা কখনো দেখিনি। বিশেষ করে যখন সাধারণ মানুষ পুলিশের ড্রেস পরে বা পুলিশ যেভাবে ছাত্রদের উপরে লাঠিচার্জ করেছে দিল্লিতে, সেই নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির যে মন্তব্য সেটা নিয়ে যথেষ্ট হতাশা প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবীরা। তারা বলছেন যে ভারতবর্ষের জুডিশিয়াল ব্যবস্থার উপরে আস্তে আস্তে বিশ্বাস হারাচ্ছে, আর এই সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্যে সেটা আরও পরিষ্কার হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শামীম আহমেদ, সব্যসাচী চ্যাটার্জি এই সমস্ত বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন শোনাব আপনাদের। দেখুন, বিষয়টা খুব পরিষ্কার। বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 2014-র পর যারা ক্ষমতায় এসেছেন তাদের একটা ধারাবাহিক প্রচেষ্টা হচ্ছে যে সংবিধানটাকে পাল্টে দাও। তাদের মাথায় রয়েছে হিন্দু রাষ্ট্র, সেই মাথা থেকেই তারা সাংবিধানিক যে সমস্ত ব্যবস্থাগুলো আছে, সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে, সব জায়গায় তারা তাদের একেবারে হিন্দু রাষ্ট্র মতাবলম্বী মানুষকে বসিয়ে দিয়ে ধ্বংস করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন নির্বাচন কমিশন যে ভূমিকা নিয়েছেন, গোটা ভারতবর্ষের বুকে 3 কোটির ওপর মানুষের নাম বাদ। এটা কি ছেলে খেলা হচ্ছে? পশ্চিমবঙ্গের মাটিতে প্রায় 35 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, এখনও 27 লক্ষ মানুষ ঘুরে বেড়াচ্ছেন যে তাদের কী হবে তার ঠিক নেই। মানুষের জীবনের অস্তিত্ব সম্পর্কে একটা ভয় তৈরি করে দেওয়া, এটা এক ধরনের ফ্যাসিবাদী ঝোঁক যেটা এই সরকার লালন পালন করছেন। তার বিরুদ্ধে আমাদের একমাত্র কাজ হচ্ছে সংবিধান এবং সংবিধানকে রক্ষা করা, সাংবিধানিক যে মূল্যবোধ, সাংবিধানিক অধিকার তাকে রক্ষা করা। পশ্চিমবঙ্গের মাটিতে আমরা ইতিপূর্বে কখনো দেখিনি এইরকম এক ধাক্কায় সমস্ত হকার উচ্ছেদ হয়ে যাচ্ছে। সর্ব জায়গা থেকে বস্তিবাসীকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত পরিকাঠামোগত জায়গাগুলোকে খালি করে নিয়ে আদানির কাছে বিক্রি করে দেওয়া, এটা স্পষ্ট উদ্দেশ্য। সাক্ষীকে খুন করে দেওয়া হচ্ছে এনকাউন্টারের নাম করে, যাতে আসল সত্য না বেরিয়ে আসে। এই জিনিস তো আমরা ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষে আমরা ভাবতে পারিনি, এগুলো ইংরেজ আমলে হতো। সেই জন্যই আমরা সকলে আজকে দলমত নির্বিশেষে আইনজীবীরা সমবেত হয়েছি এটা নিয়ে প্রতিবাদ করার জন্য। সেটা দেখুন, দিল্লির যন্তর মন্ত্রে ছাত্রের উপর বর্বরতা হয়েছে, এটা চোখের সামনে দেখে যেহেতু সারা ভারতবর্ষ উত্তাল আমরা বলছি, কিন্তু আমরা ভাবছি না এই যে গরিব হকারগুলোকে, বস্তিবাসী যারা বছরের পর বছর আছে, তাদের এক ধাক্কায় সমস্ত উড়িয়ে দিচ্ছে, তাদের চোখের জলের কথা কেউ ভাবছে না। এটা হচ্ছে আরেকটা বিপদ আমাদের পক্ষে। সেই জন্য আমরা চাইছি, যখন আজকে একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠেছে, সেটাকে দিয়ে গোটা ভারতবর্ষের সব জায়গায় যা হচ্ছে তার সম্পর্কে মানুষকে অবহিত। যারা আগামী দিনে ভবিষ্যৎ, তাদের উপরে লাঠিচার্জ কিভাবে দেখছেন? স্বৈরাচারীরা তাই করেই। স্বৈরাচারীদের প্রথম কাজই হচ্ছে তরুণ সম্প্রদায়কে বিভ্রান্ত করো, প্রলোভিত করো, আক্রমণ করো, এইটাই হচ্ছে। সেটা তো ওরাই বলতে পারবে। আসলে ওরা এই দুর্নীতিটা হওয়ার ফলে কি হচ্ছে, এই বিভিন্ন কোচিং সেন্টার, গুজরাটে কোচিং সেন্টার, ইউপিতে কোচিং সেন্টার, সেখান থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে, যাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে তাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখছে, গরিব মানুষ পাচ্ছে না। সেইটাই তো। প্রধান বিচারপতি এই সংক্রান্ত মামলাতে যে প্রধান বিচারপতির যে অ্যাপ্রোচ, সেই নিয়ে কি বলবেন? এটা এটাই তো বললাম যে ভারতবর্ষের যে সাংবিধানিক সংস্থা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হচ্ছে সাংবিধানিক কোর্ট, মানুষের শেষ ভরসার জায়গা। সেই ভরসার জায়গাটাকে ওরা ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। কতটা নির্মম হলে মনে তো হতে পারে আপনাদের, যখন নাকি কোভিডে মানুষ রাস্তায় হাঁটছিলেন, সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিলেন এটা আমাদের কোনো মাথা ব্যথা না, পরে অবশ্য ভুল সংশোধন করে তারা হস্তক্ষেপ করেছিলেন। আজকে প্রধান বিচারপতি তিনি বলছেন যে আমাদের সময় নষ্ট করো না, আর তিনি দরকার হলে, আমি জানি অনেক মামলায় আমি প্রত্যক্ষ সাক্ষী, মাঝরাতে কোর্ট বসানো হয়েছে। কার স্বার্থে? পুঁজিপতিদের স্বার্থে, ক্ষমতাবানদের স্বার্থে মাঝরাতে কোর্ট বসানো যায়, আর সাধারণ ছাত্র যুবকের ওপর লাঠিপেটা হলে সে নিয়ে বিবেচনার জায়গা নেই। এটাই হচ্ছে পরিকল্পনা করে সাংবিধানিক সংস্থাগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা, তার বিরুদ্ধে সার্বিক লড়াই। সেটা তখনই বোঝা যায় যখন মানুষ ক্ষমতার চোখে চোখ রেখে অপ্রিয় সত্যি বলার পরও নিরাপত্তার বলয় থাকে। এই প্রাতিষ্ঠানিক অসহায়তা এবং দেশের বেশিরভাগ মানুষ যদি খারাপ থাকে, তাদের ওপর যদি বর্বরচিত আক্রমণ হয়, আর প্রতিষ্ঠানগুলো যদি নীরব থাকে, সে নীরব অনৈতিক নীরবতা, যা মহাভারতের কথা মনে পড়ে,
যে মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় তখন সমস্ত বীর ও জ্ঞানী পুরুষরা সেদিন নীরব ছিল। তাহলে অনৈতিকতার ইতিহাস বা অনৈতিক নীরবতার ইতিহাস তার বারবার পুনরাবৃত্তি ঘটিয়েছে। শাসক ক্ষমতার হাতে ক্ষমতা পাওয়ার পরে যে অসহিষ্ণুতা ও নীরবতা দেখিয়েছে তা গণতন্ত্র ও সংবিধানকে হত্যা করেছে। একটা দেশের সংবিধান যতই ভালো হোক না কেন, তা কার হাতে নির্ভর করে সংবিধানের প্রভাব কতটুকু। এবং এই যে আন্দোলন চলছে, সে আন্দোলনে সরকার আলোচনা করুক, শান্তিপূর্ণ আলোচনা করুক, কারণ সরকার যদি অন্যায়ের বিরুদ্ধে নীরবতা চায় তাহলে সে নীরবতা অত্যন্ত অনৈতিক, এবং সরকার যদি প্রতিবাদকে অসহিষ্ণুতাকে অপরাধ মনে করে তাহলে এর চেয়ে বড় দুঃখের কিছু নেই। ভারতবর্ষ সমস্ত ধর্মের কাছে ঋণ রাখে, সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে। আপনারা দেখেছেন যে সংবিধানকে উপরে তুলে ধরবার জন্য ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের সংবিধানের মূল নির্যাস। আপনারা সেটাও এখানে দেখতে পাচ্ছেন। কোন ধর্মের, কোন জাতির, কোন ভাষার, কি রঙের, এসব দেখে আমাদের দেশের মানুষের পরিচয়কে নির্ধারণ করা যায় না। কিন্তু আমাদের দুঃখের কথা, আমরা এমন একটা শাসনের মধ্যে চলছি যেখানে সব কিছুর মধ্যে বিভাজন। যে শাসক ঐক্য রাখতে পারে না, সেই শাসক থাকার যে নৈতিক অধিকার, সে অধিকার সে হারিয়েছে। শাসকের কাজ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে রক্ষা করা, কিন্তু আজকের শাসক সেই অধিকারকে রক্ষা করতে পারছেন না। প্রতিবাদকে বিরোধিতা হিসেবে দেখা হচ্ছে, দেশের বিরোধিতা হিসেবে দেখা হচ্ছে, অথচ এই প্রতিবাদ হচ্ছে সংবিধান দ্বারা স্বীকৃত। আর সেই প্রতিবাদীদের উপর লাঠিচার্জ হয়েছে। শাসক যদি কথা না বলেন তাহলে আমরা তো এই ভারতের মানুষ, এই মাটি, বাংলার মাটি, একসময় রাওলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড, এই নারকীয়তার বিরুদ্ধে সেদিন গর্জে উঠেছিলেন যে মানুষটি, সেই মানুষটির নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার নাইটহুড তিনি ত্যাগ করেছে, যে চিঠি সেদিনকে লিখেছিলেন, সেই চিঠিতেই তিনি বলেছিলেন যে শাসক যদি তার শাসিত মানুষের উপর তার যে অসম শক্তি সেটা নামিয়ে আনেন, তাহলে মানুষকে ঐক্যবদ্ধভাবেই তার প্রতিবাদ করতে হয়। আর এই প্রতিবাদের কারণে তিনি নাইটহুডকে পর্যন্ত ত্যাগ করেছিলেন। এই ত্যাগের ইতিহাস নিয়েই তো আমরা চলেছি। আমরা ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। জয় ভীম, জয় সংবিধান। আমরা ঐক্যবদ্ধ থাকব, একসাথে থাকব, কেউ কাউকে ছেড়ে যাব না। এই মুহূর্তটা ছেড়ে যাবার, কেউ কাউকে ছেড়ে যাবেন না। বন্ধু হয়ে হাত ধরুন, পাশের মানুষটার পক্ষে থাকুন, তাহলেই দেখবেন সব বদলাবে। দিল্লিতে পুলিশ ছাত্রদের যে রিজনেবল ডিমান্ড, সেই ডিমান্ডের আনসার না করে তাদের উপরে যে অত্যাচার করেছে তার বিরুদ্ধেই প্রতিবাদ। নিট তার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, একবার নয় বারে বার মন্ত্রীর পদত্যাগ চেয়েছে। নিটে যদি চুরি করে কেউ পরীক্ষায় পাশ করে ডাক্তার হয়, তাহলে আমার দেশের একজন নাগরিক একজন লেসার কোয়ালিফাইড লোকের হাতে চিকিৎসা পাবে। একজন অযোগ্য ডাক্তারের হাতে চিকিৎসা করতে গিয়ে তার মৃত্যু হতে পারে। সার্বিকভাবে দেশের জনগণের স্বার্থে কেউ প্রতিবাদ করুক বা না করুক, মন্ত্রী পদত্যাগ করে নৈতিক দায় স্বীকার করা উচিত ছিল, এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল দ্রুততার সঙ্গে। আমরা দেখেছি দীর্ঘদিন অনশন মঞ্চে এতগুলো ছেলে মেয়ে তারা অনশন করার পরও প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা বার্তাও আসেনি। গণতন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন তিনি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। জনগণের দাবিকে যদি উনি আনসার না করেন, তাহলে আসলে উনি সংবিধানকে ডিনাই করছেন। তাহলে এই সংবিধানকে যিনি ডিনাই করছেন, তার একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই। সেটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে বা দেশের অন্য যে কোনো মন্ত্রী হতে পারে। তাহলে যে দেশের জনগণ রাস্তায় নেমে বলছে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করুন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে, সংবিধানের অধিকারকে মেনে সেই অধিকারকে ব্যবহার করে, তখন তার বার্তা না শুনে, তার দাবি না মেনে, তার দাবির উত্তর না দিয়ে তার উপরে যে পুলিশি নির্যাতন, এবং আমরা দেখেছি একটা বদ্ধ জায়গার মধ্যে নিয়ে গিয়ে পুলিশ তাকে লাঠিপেটা করছে, এবং যেটা শান্তিপূর্ণ অবস্থান তার সেইখানে গিয়ে পুলিশ লাঠিচার্জ করছে। জালিয়ানওয়ালাবাগের কথা মনে পড়ছে না তো? তাহলে আমরা কি স্বাধীন দেশে আবার একটা জালিয়ানওয়ালাবাগ চাইব? ইংরেজদের শাসন তো নেই এখন, আপনারা কেন বারে বারে ইংরেজ শাসনের কথা মনে করিয়ে দিচ্ছেন? আমার রাজ্যে গুন্ডা আইন নিয়ে আসছেন,
তখনকার রাওলাট আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন। তাহলে আপনি আসলে ফিরিয়ে সেই ব্রিটিশদের জামানা ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন। স্বাধীন দেশ, এটা সংবিধান আছে আমার স্বাধীন দেশের, আমরা দেব না। দেশের নাগরিক সংবিধান রক্ষা করবই। আর সেই সংবিধানকে স্মরণ করে সংবিধানে প্রিএমবেল পড়লাম। যারা সংবিধান ভুলিয়ে দিতে চাইছে, যারা মনুশাস্ত্রকে রূপায়ণ করার চেষ্টা করছে, তাদের কাছে বার্তা, আমার দেশের সংবিধান সর্বোচ্চ, আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের সব মন্ত্রী, আমার দেশের সবকটা ব্যবস্থা বাধ্য এই সংবিধান মানতে। যদি যারা মানতে চায় না তাদের জন্য প্রিএমবেল পড়লাম। আমরা আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা যেমন পালন করব, আপনারা পালন না করলে মনে করিয়ে দেব সংবিধানের বাইরে গেলে আমরা ছেড়ে দেব না, সংবিধান রক্ষার দায় আমরা ঘাড়ে নিয়েছি।